হ্যালো বন্ধুরা, আবারও স্বাগতম আমার নতুন ভিডিওতে। আজকে আমি নিয়ে এসেছি সোলো লেভেলিং সিজন 3 পর্ব 3। তো গত এপিসোডে আমরা দেখেছিলাম চাহিনের সাথে বীরুর ফাইট, এবং বীরু তখন তার রানীর কথা মনে করে তাকে বলা সাংজেনুর সব কথা ভুলে গিয়ে চাহিনকে একেবারে মেরে ফেলার অ্যাটাক করে। আর এই দেখে সাংজেনু দূর থেকে বীরুকে চিল্লাই চিল্লাই থামতে বলে, কিন্তু বীরু এখন নিজেকে তাকে আর থামাতে পারে না, এবং সাংজেনু তার ব্যবহার করে দ্রুত এসে বীরুকে আটকে ফেলে। আর তারপরে বীরুকে সাংজেনু বলে, আমি তোমাকে বলেছিলাম না অপোনেন্টকে মারলে হবে না। আর এখন সেই দেখে দ্রুত বীরু পিছনে গিয়ে সাংজেনুর কাছে মাপ চাইছে, এবং চাহিনের সামনে গিয়ে সাংজেনু বলে, তুমি ঠিক আছো তো? এরপরে সাংজেনু চাহিনকে আবারও জিজ্ঞাসা করে, আসলে তুমি এগুলো কি করতে চাচ্ছ? আমার এমন একটা গিল্ড যার কিনা এখন একটা নামও ঠিক হয়নি, তুমি কিনা সেই গিল্ডে ঢোকার জন্য তোমার জানও দিয়ে দিচ্ছ? কিন্তু তার এই সমস্ত কথায় চাহিন কোনো উত্তর দেয় না। তারপরে সাংজেনু তাকে আবারও প্রশ্ন করে, তুমি কি আমাকে কিছুই বলবে না? তুমি কেন এগুলো করছো? আর মানে তুমি কি আমাকে পছন্দ করো, যার কারণেই তুমি আমার গিল্ডে থাকতে চাইছো? আর এই কথা শুনে চাইন খুবই লজ্জা পেয়ে যায়, এবং সে বলে, হ্যাঁ হতেও পারে। আর এরপরে সিন শিফট হয় মাইকেল এবং নর্মার কাছে, এবং আমরা দেখতে পাই তারা ডাইরেক্টরের কাছে ক্ষমা চাইছিল। আর এই সময় ডেভিড তাদেরকে বলে, আমি তোমাদেরকে কিন্তু ক্ষমা চাওয়ার জন্য এখানে ডাকিনি, আসলে তোমাদের সাথে ওইখানে ঠিক কি কি হলো ওইগুলো আমাকে খুলে বলো। এরপরে মাইকেল ডেভিডকে বলতে শুরু করলো, আসলে নর্মা তার মধ্যে দেখেছে সাংজিনু হচ্ছে কিং। যার উত্তরে ডেভিড বলে, আসলে সাংজিনুকে একটি ন্যাশনাল লেভেলের হান্টার। তখন নর্মা বলে, তাহলে আমাকে ব্যাপারটা একটু ভালোভাবে এক্সপ্লেন করা দরকার। আসলে যখন কোনো হান্টার তার পাওয়ার পায়, তার পাওয়ারকে আমি দেখতে পাই ঠিক একটা লাইটের মতো করে। যাদের মধ্যে পাওয়ারটা বেশি হয় তাদের মধ্যে থাকা সেই লাইটের আলোটাও অনেক তীব্র হয়, এবং যাদের পাওয়ার কম হয় তাদের মধ্যে থাকা লাইটের তীব্রতাও তেমনই ঠিক কম হয়। কিন্তু যখন আমি সাংজিনুর মধ্যে ঢুকে দেখি তখন আমি কোনো লাইট দেখতেই পাই না, আমি দেখতেই পারি শুধুমাত্র অন্ধকার, আর এক বিশাল অন্ধকার। যার এসব কথা শুনে ডেভিড তাকে বলে, তাহলে আসলে তুমি কি বলতে চাচ্ছ? সাংজিনু একটা ইভিল হান্টার? এখন নর্মা তার উত্তরে জানাই, দেখুন সাংজিনু এখন ভালো না খারাপ এটা তো আমি বলতে পারবো না, তো সাংজিনুর যে পাওয়ার বাকি হান্টারদের মতো না এটা আমি শিওর, তার পাওয়ারটা একটু অন্য রকমের। আর আমার মনে হয় বাকি হান্টারদের মতো তার পাওয়ারের কোনো লিমিট নেই। এবং তাদের এই সমস্ত কথা শুনে ডেভিল তখন ওইখান থেকে উঠে পড়ে এবং কোথাও একটা যেতে শুরু করে, এবং সেই কথা শুনে মাইকেল তাকে জিজ্ঞাসা করে, তুমি এখন কোথায় যাচ্ছ? আর সেই প্রশ্নের উত্তর ডেভিড তাকে বলে, আমি যাচ্ছি কোনো এক জায়গায়, তুমিও আমার সঙ্গে আসো। এবং যাওয়ার সময় ডেভিড মাইকেলকে বলতে থাকে, যদি নর্মাল পাওয়ার দেখিয়েও আমরা সাংজিনুকে আমাদের আমেরিকায় না আনতে পারি তাহলে আমাদেরকে অন্য কোনো কায়দা ব্যবহার করতে হবে। আসলে তোমার কি মনে আছে সেই প্রথম এস র্যাঙ্কের গেটের কথা? যার উত্তরে এখানে মাইকেল বলে, হ্যাঁ আমার খুব ভালোভাবেই সেই গেটের কথা মনে আছে। আমাদের আমেরিকার পশ্চিম দিকের পুরো তো ধ্বংসই হয়ে গিয়েছিল। আমাদের আমেরিকার সরকার দুনিয়ার সবচাইতে বড় বড় ভালো ভালো হান্টারকে প্রচুর টাকা খরচ করে আমেরিকায় আনছিল, কিন্তু তাদের মধ্যেও শুধু 5 জনই বেঁচে ছিল, এবং বেঁচে থাকা সেই 5 জনকে আমাদের ইউএস গভর্নমেন্ট ন্যাশনাল লেভেলের হান্টার হিসেবে নাম দিয়েছিল। আর সেই এস র্যাঙ্ক গেটের বসের নাম ছিল কামিশ। একটা বিশাল পাওয়ারফুল ড্রাগন ছিল একটা, ওটা পৃথিবীর টপ টপ হান্টারকে ও সে মেরে ফেলেছিল। এখন ডেভিড মাইকেলকে বলে, তুমি এখন বিশ্বাস করবে সেই কামিশ নামের ড্রাগনটি থেকে আমরা বহুত বড় একটা গিফট পেয়েছি। এবং এই কথা বলতে বলতে তারা একটা বিশাল বড় গেটের সামনে তারা পৌঁছে যায়, আর যেই গেটটা ডেভিল পাসওয়ার্ডের মাধ্যমে খোলে, এবং তারপর তারা দুজনেই সেই ভেতরে ঢুকে, এবং মাইকেল সেখানে ঢুকে দেখতে পায় তার মধ্যে একটা রিউস্টোন রাখা রয়েছে। আর ডেভিড মাইকেলকে বলে, এই স্টোনটা আমরা কামিশ থেকে পেয়েছিলাম, আর আমাদের আমেরিকায় কোনো হান্টার নেই যে এটা ব্যবহার করতে পারবে। 8 বছর ধরে এই স্টোনটা এইখানে এভাবে রয়েছে, আর যেহেতু সাংজিনু একটা মেস টাইপের হান্টার, তাহলে ও চাইলে এই রিউস্টোনটা ব্যবহার করতে পারবে। আর আমরা এখন দেখতে পাই সেই ঘরে সেই প্রথম এস র্যাঙ্ক গেটের কামিশের বডিটাও ওইখানে পড়ে রয়েছে। আর সেই দিকে তাকিয়ে ডেভিড তাকে বলে, এই কামিশের জন্যই আমরা আমেরিকাতে 5টা ন্যাশনাল লেভেলের হান্টার পেয়েছি, আর হয়তো এই কামিশের জন্য আবারও আমরা সাংজিনুকে পাবো। আর অপরদিকে আমরা এখন সাংজিনুর বাড়ি দেখতে পাই, সে এখন বাথরুমে আয়নার দিকে তাকিয়ে থাকতে থাকতে ভাবে, আমার মধ্যে বা এমনই বা কি রয়েছে, সেকেন্ড ওকিং হওয়ার পরে আমি একটু লম্বা হয়ে গেছি, আর হয়তো বা একটু হ্যান্ডসামও, তেমনও তো আমার মধ্যে কিছু নেই। আর সেই সময় সে বাথরুম থেকে বের হয়ে এসে জিনাকে সে জিজ্ঞাসা করে, আচ্ছা বলো তো একটা মেয়ের নজরে আমি ঠিক কেমন ছেলে? তখন জিনা তার উত্তরে বলে, ছেলে? তুমি আবার কবে থেকে ছেলে হলে? আর তুমি হলো একটা ইডিয়েট, শুধুমাত্র একটা ইডিয়েট। আর তার এই কথা শুনে জিনু এখন এসে তার মাথাটি ধরে ফেলে, এবং জিনাও তাকে লাথি মারতে শুরু করে। আসলে এটা হচ্ছে ফ্যামিলির ভাই বোনদের মধ্যকার ভালোবাসা। আসলে এইখানে অ্যানিমের মধ্যেও এটা কত সুন্দরভাবে তুলে ধরেছে, যা কিনা আমরা রিয়েল লাইফে খুব কমই দেখতে পাই। তো তোমাদের ফ্যামিলিতে তোমাদের ভাই বোনের কার সাথে কেমন ভালোবাসা সেটা আমাদেরকে একটু কমেন্টে জানাবে। কারণ দেখো, যেইখানে বড় বড় পাওয়ারফুল মনস্টার
মাস্টার এসে তাকে টাচও করতে পারে না, সেইখানে তার বোন কোনো এক হান্টারই না কিন্তু তাকে লাথি মারছে। ভাই এটাকে একটা ভাবার বিষয় না, বলো? তারপরে জিনু জিনহাকে বলে, তুমি যদি আমাকে লাথি মারো তোমার এই পা ভেঙে ফেলবো, তুমি কি জানো না আমি একটা এস র্যাঙ্কের হান্টার? এবং তারপরে সে জিনহাকে আরো একটা কথা বলে, সে তার নিজের গিল্ড খুলছে। তারপরে জিনহা তাকে বলে, বাবা এখন তো তোমাকে তাহলে বস বলে সবাই ডাকবে। এরপরে জিনহু তাকে বলে, আমি ভাবলাম আমার গিল্ডের নাম রাখি সোলো প্লে, নামটা কেমন? আর এই কথা শুনে জিনহা বলে, তুমি সত্যি একটা ইডিয়েট, এটা কোনো নাম হলো? তুমি তোমার সাথে এতগুলো সামান্ড বিস নিয়ে যাও, তুমি কি একা লড়াই করো? তোমার গিল্ডের নাম দিবে তুমি সোলো প্লে? তখন সাংজিনু বলে, তোমার কথায় তো একটা পয়েন্ট তো আছে, হ্যাঁ আমি এটা মানি, তাহলে কি নাম রাখা যায় একটা বলো তো? যার উত্তরে জিনহা বলে, তুমি একটা কাজ করো, তুমি তোমার গিল্ডের নাম রাখো আজিন, যেটা আমার নামের পুরোটাই উল্টো। যার উত্তরে সাংজিনু বলে, আসলে এই ব্যাপারটা খুবই ভালো, তোমার নামটা অতটাও খারাপ না, এটা রাখা যায়। আর এরপরে সিনে আমরা দেখতে পাই চাহিনকে। চাহিন তার বাসায় তার রুমে বিছানার ওপর শুয়ে শুয়ে ভাবছে, হ্যাঁ এটা আমি কি করে ফেললাম, আমি সরাসরি তাকে এটা কি বলে ফেললাম, আমাকে সাংজিনু কি ভাবছে? সে হয়তো ভাবছে আমি ওর প্রেমে এতটাই পাগল হয়ে গেছি যে আমি ওর গিল্ডেও জয়েন করতে চাচ্ছি। কিন্তু যাই হোক, ও তো আমার জীবন বাঁচিয়েছে, এটা তো আমি তাকে বলতেই পারি। এই বলার পরে আবারও সে তার বালিশ দিয়ে মুখটা ঢেকে ফেলছে এবং বলে, না না, তাও ওটা বলা আমার একদম ঠিক হয়নি। আর এমনিও সাংজিনু তো ও নিজে ওকে বাঁচায়নি, ওকে বাঁচিয়েছে মিন বিয়ঙ্গ। এবং চাহিনের এখন একটা কথা মনে পড়ে যে মিন বিয়ঙ্গ তাকে যাওয়ার সময় একটা কথা বলে গেছিল, যেটা সে সাংজিনুকে বলতে বলেছিল। চাহিনের মনে পড়ে মিন বিয়ঙ্গ যখন চাহিনকে হিল করতেছিল তখন মিন বিয়ঙ্গ তাকে বলেছিল সাংজিনুকে এটা বলবে, আসলে তার পাওয়ার এটা তার নিজের পাওয়ার না। এবং চাহিন এখন সেটা ভাবে আর বলে, আমার তো এই কথাটি সাংজিনুকে বলতে মনেই নেই। এবং আমরা অন্যদিকে এখন নাইট গিল্ডের বিল্ডিং দেখতে পাই, যেই গিল্ডের গিল্ড মাস্টার হলো বার্ড্রাংসো। এখন তার গিল্ডের ভাইস গিল্ড মাস্টার এসে বলে, তাদের বিল্ডিং থেকে একটু দূরে যে গেটটা খুলেছে সেটা হলো চেপে এ র্যাঙ্ক গেট, আর সেইখানে যাওয়ার অ্যাসোসিয়েশন আমাদেরকে পারমিশন দিচ্ছে না। যার এই কথা শুনে জংশু বলে, এরকম কেন? আমাদের কাছে তো সবচাইতে বেশি এ র্যাঙ্কের হান্টার রয়েছে, আমরা তো একটা এ র্যাঙ্কের গেটকে আরামে ক্লিয়ার করতেই পারবো। কিন্তু যাই হোক, অ্যাসোসিয়েশন যা করছে হয়তো ভেবেই করছে, অ্যাসোসিয়েশন যদি আমাদেরকে পারমিশন না দেয় তাহলে আমাদের এত মাথা ঘামিয়ে কোনো লাভই নেই। এরপরে ভাইস গিল্ড মাস্টার বলে, এরকম করলে কিভাবে হবে, ওটা তো কোনো এস র্যাঙ্কের গেট না যে আমাদেরকে পারমিশন দিবে না, ওটা তো একটা এ র্যাঙ্ক গেট, ওটার যদি পারমিশনও না পায় তাহলে তো লোকে আমাদের গিল্ডকে নিয়ে নানান রকমের কথা বলবে যে নাইট গিল্ডে তো কোনো পাওয়ারই নেই, একটা এ র্যাঙ্কের গেটও ক্লিয়ার করার পারমিশন তারা পাচ্ছে না। এরপরে পাওয়ার অংশ তাকে বলে, লোকেরা যা ভাবছে ভাবতে দাও, লোকের কথায় কান দিয়ে আমাদের কোনো লাভ নেই। এরপরে ভাইস গিল্ড মাস্টার বলে, এই গেটটা যদি আমরা না নিতে পারি এই গেটটা চলে যাবে ফেম গিল্ডের কাছে। যেটা শুনে এখন পাওয়ার অংশের মাথা একদম কাজ করছে না। তখন তিনি বলে, তুমি কি শিওর এটা ফেম গিল্ডের কাছে যাবে? তাহলে তো এটা আমরা একদমই হতে দিব না, আমাদের যে করে হোক এখন ওই গেটটা আমাদেরকে নিতেই হবে। আসলে আমাদের কাছে এখন কোনো এস র্যাঙ্কের হান্টার নেই, তাই আমরা টপ 5 এর আগে এগোতে পারছি না। সেই গিল্ডের হিলার একটা মেয়ে এসে ডংসুকে বলে, স্যার যদি আমরা একা সেই গেটটাকে ক্লিয়ার করতে না পারি তাহলে অন্য কোনো গিল্ডের থেকে সাহায্য চাইলে হয় না? যেটা শুনে ডংসু বলে, এখন যদি আমরা অন্য কোনো গিল্ড থেকে সাহায্য নিতে যাই তাহলে তারাও ভাববে এই গেটটা হয়তো এখন খুব মুশকিল একটা গেট, এখন ওরাও আমাদেরকে আর সাহায্য করবে না। তখন ওই মেয়েটা বলল, ঠিক আছে আমরা এখন অন্য কোনো গিল্ডকে না হয় না বললাম, যদি আমরা শুধু একজনকে বলি তাহলে? আর তখন পাওয়ার ডংসু বলে, একজন? আমরা যদি পুরো গিল্ড মিলে একটা যদি গেট না ক্লিয়ার করতে পারি তাহলে ওই একজনকে নিয়ে আমাদের কি হবে? তখন ওই মেয়েটা বলে, না না স্যার, আমি শুধু একজন বলতে একটা স্পেশাল একজনকে বোঝাচ্ছি। আর এই সময় পাওয়ার রংসুর তখন মনে পড়ে সাংজিনহুর কথা। তখন সে বলে, হ্যাঁ এটা কোনো খারাপ প্ল্যান না, যদি সাংজিনহু আমাদের সঙ্গে যায় তাহলে বরঞ্চ আমাদের গিল্ডের নামই হবে, আর গেটের মধ্যেও কোনো ধরনের খারাপ কোনো কিছু হবে এটা আমাদের মনেও হয় না। কিন্তু সাংজিনহু আজকাল করছেটা কি, আর সে এখন কোথায়? আর তার সেই উত্তরে ভাইস গিল্ড মাস্টার তাকে বলে, সে কিছুদিন আগে রাস্তার মধ্যে রেড গেট সে একাই একটা ক্লিয়ার করে ফেলছে, আর তারপর থেকে তার তেমন কোনো খোঁজ নেই। আর যদি আপনি চান তাহলে আমি সাংজিনুর কন্টাক্ট ইনফরমেশন আপনার জন্য নিয়ে আনতে পারি। যার উত্তরে পাওয়ার রংসু বলে, সাংজিনুর এত একটা ইম্পর্টেন্ট কথা ফোনে বলে কোনো লাভ হবে না, চলো আমরা ওর সাথে একবারে দেখাই করে আসি। আমরা অন্যদিকে এখন সাংজিনুকে তার অফিসে দেখতে পাই। সে এ সময় জিনহুকে বলছিল, আচ্ছা আমাদের গিল্ডের নাম যদি আজিন রাখি তাহলে কেমন হয়? আর যেটা শুনে জিনহু বলে, হ্যাঁ এটা তো খুবই ভালো নাম। এবং সে মনে মনে ভাবতে থাকে যে কোনো নামই ভালো, শুধু সে নামটা যদি সোলো প্লেয়ার না হয়ে থাকে। তখন সাংজিনু তাকে বলতে লাগলো, হয়ে তো গেল, তাহলে এই নামটাই হয়ে গেল, এখন আর একজনকে লাগবে, তাহলে আমাদের গিল্ডটি সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে জিনহু তাকে জিজ্ঞাসা করে, মিস চাহিনের সাথে কি হলো, তুমি কি উনাকে আমাদের গিল্ডে নিবে না? যার উত্তরে সাংজিনু বলে, না না না,
চাহিন না, চাহিন আমাদের গিল্ডের জন্য পুরোপুরি ঠিক না। যার এই কথা শুনে জিনু এখন পুরোপুরিভাবে চমকে যায় এবং সে ভাবতে থাকে চাহিনের মতো একটা মেয়ে যে এত পাওয়ারফুল, এত কম বয়সে একটা এস র্যাঙ্ক হান্টার হয়ে গেছে এবং সে দেখতেও এত সুন্দর, কিন্তু সেও আমাদের গিল্ডের জন্য পারফেক্ট না। এবং সে এই কৌতূহল নিয়ে সাংজিনুকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি কিরকম লোক খুঁজছো আমাদের গিল্ডের জন্য? আমার এমন একটা লোক লাগবে যার কাছে কিনা হান্টার্সের লাইসেন্স রয়েছে, কিন্তু সে একদমই হান্টিং করতে পছন্দ করে না এবং তাকে যেন বিশ্বাসও করা যায়। এবং তার এই কথা শুনে জিনু তাকে বলে, আমার তো এরকম একটা লোকের কথা মনে পড়ছে, কিন্তু জানি না সে এখন কি করছে। এবং এখনই তাদের দরজায় আওয়াজ হয় এবং সাংজিনু সেই দরজাটি খুলতে যায়। সে ভাবতে থাকে হয়তো চাহিন আবারও এসেছে, কিন্তু তখনই সে খেয়াল করে দেখে তাদের দরজার সামনে এসেছে নাইট গিল্ডের গিল্ডমাস্টার এবং তাদেরকে ভেতরে নিয়ে এসে বসে। এবং এরপরে পাওয়ার ডংসু সাংজিনুকে একটা ভিডিও দেখায় নতুন গেটটির ব্যাপারে। সে বলে এই গেটটা খুবই বড় আর এর থেকে যে মানা পাওয়ার বের হচ্ছে এটাও অনেক। আর যে কথা শুনে সাংজিনু তাকে বলে, তাহলে অ্যাসোসিয়েশন কি এটাকে এস র্যাঙ্ক গেট হিসেবে নির্ধারণ করেছে? যার উত্তরে পাওয়ার ডংসু বলে, না না, এটা এস র্যাঙ্ক গেট না, কিন্তু এটা একটা এ র্যাঙ্ক গেট, কিন্তু এটা বুসানে আসা এখন পর্যন্ত সবচাইতে বড় গেট। এবং বুসানের নামটি মনে করার তখন সে ভাবে জুহো তো এখানেই থাকে, আমি যদি সেখানে যাই তাহলে কি আমার জুইর সাথে দেখা হবে? এবং অপরদিকে পাওয়ার ডংসু তাকে বলতে থাকে, অ্যাসোসিয়েশন আমাদেরকে এই গেটে ঢোকার পারমিশন দিচ্ছে না, কারণ এই গেটটা হয়তো আমাদের জন্য খুবই রিস্কি হতে পারে, যেহেতু আমাদের কাছে কোনো এস র্যাঙ্কের হান্টার নেই। কিন্তু তুমি যদি আমাদের সাথে জয়েন করো তাহলে অ্যাসোসিয়েশন আমাদেরকে এই গেটে ঢোকার পারমিশন দিয়ে দিবে, আর আমরা তোমাকে এর জন্য একটা ভালো পরিমাণের অ্যামাউন্টও দিব। সাধারণত কোনো এস র্যাঙ্কের হান্টার যখন একটি ডানজনে ঢুকে তখন সেই ডানজনের 10% সেই হান্টার পায়, কিন্তু আমরা তোমাকে 20% দিব। তারপরে সাংজিনু তাকে বলে, একটা কাজ করো, এটাকে না তুমি 50-50 করো, কারণ আমি এখন কোনো একটা সিঙ্গেল হান্টার না, কারণ আমি একটা গিল্ড বানানোর প্ল্যান করছি এবং যে গিল্ডের নাম হলো আজিন গিল্ড। আর এই কথা শুনে এখন পাওয়ার ডংসু বলে, আচ্ছা 40-60 করলে কেমন হয়? আমি এখন এই নিয়ে তোমার সাথে কোনো কথা বলতে পারছি না। তখন পাওয়ার ডংসু বুঝতে পারে সাংজিনু যখন 50-50 বলছে তার মানে তাকে 50-50 দিতে হবে, না হলে ও আর কাজ করবে না। তখন পাওয়ার ডংসু তাকে বলে, তাহলে ঠিক আছে, আমরা তাহলে এখন একটা ডিল করতে পারি, তোমাকে ডানজেন বসটাকে মারতে হবে। তখন সাংজিনু তাকে বলে, ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। তখন ডংসু তাকে বলে, গেটটা তো অনেকদিন আগেই খুলেছে, তাহলে আমাদেরকে কালকেই সেই গেটটা ক্লিয়ার করতে হবে, তাহলে তো বুসানে আমরা এখনই যাচ্ছি, তুমি কি আমাদের সঙ্গে যাবে? তখন সাংজিনু বলে, না না, আজকে রাতে আমার কিছু প্ল্যান রয়েছে, তোমরা ওইখানে যাও, আমি তোমাদের সাথে কালকেও ওইখানে দেখা করছি, কিন্তু তুমি চাপ নিও না, আমি লেট হব না। তখন ইয়ংডে সাংজিনুর ছায়ার দিকে খেয়াল করলো যে সাংজিনুর ছায়াটি একটু লড়লো এবং সে এই কথাটা পাওয়ার ডংসুকে বলে। আর এই কথা শুনে পাওয়ার ডংসু তাকে বলে, তুমি কি ড্রিঙ্ক করেছো নাকি? এবং অপরদিকে সাংজিনুর ফোনে একটা কল আসে এবং সেই ফোনটা রিসিভ করে সে বাইরের দিকে বের হয়ে আসে এবং সেই ফোনে অন্য পাশ থেকে কথা বলে তার মা। তার মা তাকে জিজ্ঞাসা করে, তুমি কি খুবই বিজি আছো এখন? আমি কি তোমাকে ভুল সময় কল করলাম? তখন সাংজিনু বলে, না না না, আমি একদমই ঠিক আছি এবং তুমি ভুল সময়ে ফোন দাও নাই। চলো একটা কাজ করি, আজকে রাতে একসাথে আমরা সবাই ডিনার করি। আর এরপরেই আমরা সিনে দেখতে পাই বুসানের সেই গেটের সামনে, যার সামনে এখন নাইট গিল্ড দাঁড়িয়েছিল এবং পার্ক ডংসু তখন দেখতে পাই এখানে 11টা বেজে গেছে, কিন্তু সাংজিনুর এখন পর্যন্ত কোনো খবর নেই। যা, আগের দিন যদি সাংজিনুকে আমাদের সাথে নিয়ে আসতাম তাহলেই হয়তো ভালো হতো। 5 মিনিটের মধ্যে আমাদেরকে ঢুকতে হবে গেটের মধ্যে। আর আমরা অপরদিকে দেখতে পাই সাংজিনুর বাসার ওইখানকার ওয়েদার খুব একটা ভালো না এবং সে ভাবতে থাকে জিনা তো স্কুলে গেছে, সে হয়তো সাটাটা সাথে নিয়ে গেছে, তাহলে আমারও আর দেরি করে লাভ নেই। তাই বলে সে তার শ্যাডো স্কিলটা ব্যবহার করে এবং বলে এক্সচেঞ্জ। তো বন্ধুরা, আজকের এই এপিসোড এখানেই শেষ। কেমন লাগলো জানিও কমেন্টে, আর যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। দেখা হবে পরের পর্বে, ততক্ষণ পর্যন্ত থাকো সোলো এবং স্ট্রং। আল্লাহ হাফেজ।